কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহোরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখিও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন। হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন মানে এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহ জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন?
উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বীর সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুর একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যে মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষ রূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয় আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা
সফেদ দাড়ি, অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়, গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান, ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটু উপদেশ দেন। তিনি বলেন যে, বাবা তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ, নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে উনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব, তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও
ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি, ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.কমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। করছি যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নিশাত আফরোজ, এসেছি বাসাবো থেকে। জি, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। এটা 2005 এর ঘটনা, এন্ড পিরোজপুর জেলার, বরিশালের ভেতরে পিরোজপুর জেলার। তো আমার ঘটনাটি ঘটেছে বেসিক্যালি আমার মেজো ভাইয়ের সঙ্গে। আমার মেজো ভাই একদিন সন্ধ্যার সময় গিয়েছিল গরু আনার জন্য, মাঠে গরু আনার জন্য গিয়েছিল। তো গরু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, যেটাকে বলে মাগরিবের আজানের একটু আগের যে মুহূর্তটা, এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে। তো আমার ভাই যখন যাওয়ার পরে গরু হঠাৎ করে কেন যেন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো ও ধরার চেষ্টা করে, ওর এজও তখন খুব একটা বেশি ছিল না। তো ও ধরার চেষ্টা করে, যখন ধরতে পারছে না, এরকম একটা সময় গরু একদম মানে সজোরে দৌড় দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, বাগানের নামটা হচ্ছে সবেদের বাগান। ওটা খুব নাম করা একটা বাগান। ওখানে প্রচন্ড সমস্যা আছে, মানে ওখান থেকে ওই বাড়িতে যে ফ্যামিলিগুলো থাকে তাদের ভেতরে মানে পুরুষ মানুষ বলতে কেউই বেঁচে নেই, মানে কোনো না কোনো ইনসিডেন্টে তাদের ভেতর থেকে মারা যাবেই, পুরুষ মানুষজন থাকেই না। তো ওই যে বাগানটা, ওই বাগানটার ভেতরে হঠাৎ করে গরুটা দৌড় দিয়ে চলে যাওয়ার পরে আমার ভাই পেছন পেছন যায়, যে গরু ধরতে পারে না। তারপরে হঠাৎ করে দেখতে পাইছি কোনো একটা গাছের কাছে গরুটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে। তো ও গরু ধরতে যাবে যখন, তখন ওর কেন যেন মনে হলো যে আশেপাশে হয়তোবা কিছু আছে, ও অনুভব করছে সেটা। তো ও হঠাৎ করে যখন সামনে তাকায়, দেখে যে বিশাল হোয়াইট কালারের একটা মানে কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ও মাথা উপরের দিকে দিয়ে তাকানোর চেষ্টা করে, তাকিয়ে ও দেখে যে মাথা ছাড়া অনেক লম্বা কিছু একটা ওর সামনে দাঁড়ানো। তো ওটা দেখে সাথে সাথে মা বলে শুধু একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ও বেহুশ হয়ে যায়। তো আমার আম্মু ওই চিৎকার শুনতে পাওয়ার পরে আমার আম্মু দৌড় দেয়, সাথে সাথে আমরা যদিও শুনতে পাইনি ওর চিৎকারটা, আম্মুর শুনেছে। আমরা আম্মুর পেছনে পেছনে দৌড় দিই। আম্মু যখন যায়, যেতে যেতে আম্মু বলে আমার ছেলে আর নাই, বিকজ আমরা সবাই জানি ওই বাগানটা সম্পর্কে, এবং পুরো এলাকার মানুষই জানে যে ওটা খুব খারাপ একটা জায়গা। তো আমরা পিছনে পিছনে যেয়ে যখন দেখি যে ভাই ওখানে বেহুশ হয়ে আছে, তো আমরা একটু পানির জন্য অনেক চিল্লাচিল্লি করি যে কেউ একটু পানি দেন, আমার ভাই মরে গেল। মানে খুব বাজে অবস্থা হয়েছিল, ওর মুখ থেকে ফেনা ফেনা বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা কোনো ভাবেই পানি ম্যানেজ করতে পারিনি। তারপরে আমার বোনটা কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসে, পাশে আবার একটু খাল ছিল, ওখান থেকে পানি নিয়ে আসার পরে ওর মুখে ছেটানোর পরে ও সেন্স আসে, আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না, তার পরের দিন হচ্ছে পহেলা বৈশাখ থাকে।
তো পয়লা বৈশাখ সবকিছুই ঠিকঠাক চলছিল, সকাল থেকে বাড়িতে মোটামুটি প্রিপারেশনও ছিল খুব ভালো। তো আমার ভাই, আমি তখন ছোট, তো আমাকে ঘাড়ে করে নিয়ে, ওখানে রাস্তা আবার খুব খারাপ ছিল, মাটির রাস্তা ছিল, জি। আমার ভাই আমাকে ঘাড়ে করে নিয়ে পাশের গ্রামে আর কি এক মেলা বসে, ওখানেও আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, যে মেলা থেকে ফিরতে ফিরতেও আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে। আচ্ছা। তো আমি সাথে আছি, এজন্য আমার আম্মু আসলে অতটা টেনশন করছিল না, যে গতকাল তো একা একা ছিল, এই জন্য হয়তো বা সমস্যা হয়েছে, আজকে আর সমস্যা হবে না। তো আমরা যখন আসি, আসার সময় অনেক কিছুই কিনি, সাথে আমরা একটা মুরগি নিয়ে আসছিলাম, তবে তখন তো আর ড্রেসিং করার ওয়ে ছিল না, আমরা মুরগিটা ওভাবেই নিয়ে আসি, তাজা অবস্থায় নিয়ে আসছি। তো নিয়ে আসছে, বাড়িতে পৌঁছানোর পরে তখন আমরা যখন বাড়িতে ঢোকার পরে মাগরিবের আজান দিয়েছে। তো আম্মু দেখতে পাচ্ছে যে পুরো মুরগিটা নীলাভ একটা আকার ধারণ করেছে, মানে নীল একটা অবস্থা হয়ে গেছে মুরগিটার। তো আম্মু দেখার পরে ওই ম্যাচের কাঠি দিয়ে কেমন যেন কি যেন করে, আমি জানি না, ওটার নাম আমি বলতে পারবো না। তো আম্মু ওটা একটু শেক দিয়ে তারপরে মুরগিটা জবাই করে রান্না বাড়া সবকিছুই চলছে। এর ভিতর আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেছি। তো আমাদের বাড়িতে 6টা রুমের মাঝখানের যে রুমটা, ওই রুমটা অনেক বড়। তো রুমের দুইটা কর্নারে 2টা খাট। তো এক খাটে আমার দুই ভাই এবং আমাদের একজন গেস্ট, এবং অন্য পাশের খাটে আমার 2টা বোন এবং আমার একটা মামি ঘুমিয়েছিল। তো ওই রুমের সাথে মানে পাশেই গিয়ে বাইরে বের হবার জন্য আমাদের আরেকটা গেট, ওটা গিয়ে মানে হিডেন গেট আর কি। আচ্ছা। সো এই হিডেন গেটের ওখানে আমার আম্মু আবার একটু, ওনার বদ অভ্যাস আছে, রাতের বেলায় উনি মুড়ি ভাজে। তো রাত 12টা-12:30টার দিকে উনি মুড়ি ভাজছে, পাশে পাশে মামিদেরকে নিয়ে, 2জন মামিকে নিয়ে মুড়ি ভাজছে, গেটের সব লক করা বাইরে থেকে। তো আম্মুকে, আমার মামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো, ওঠার পরে মামি আম্মুকে যে বলতেছে যে তোমাদের ওই গেটের সামনে দেখলাম বিশাল একটা শিয়াল, তুমি এখন মুড়ি ভাজা বাদ দাও, গ্রামের বাড়িতে পয়লা বৈশাখের রাতকে মনে হয় সারানির রাত বা কিছু একটা বলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো আম্মুকে বললো যে তুমি এখন বাদ দাও, কারণ তোমাদের ফ্যামিলিতে এমনি সমস্যা। একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাবা আবার আগে একটু জিন টিন ছাড়াই, তো এরকম মানে একটু হুজুর টাইপের আমার বাবা, তো আমাদের ফ্যামিলিতে এরকম একটু সমস্যা আছে। তো আমার আম্মু এই কথা কানে নিল না নিয়ে উনি ভাসতেছে। তো এর ভেতরে আমার সেজো বোনটা হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে আমার মেজো ভাইকে কেউ একজন বিছানা থেকে লাথি দিয়ে মানে ফেলে দিচ্ছে। তো এটা যখন আমার বোন স্বপ্নে দেখলো, ও হঠাৎ করে চোখ খুলে ফেলে ও মানে আমার ভাইকে দেখতে গেছে যে গতকাল এরকম একটা ইনসিডেন্ট হলো, দেখি আসলে কি অবস্থা। তো চোখ খুলে দেখতে পাচ্ছে যে মশারির ভেতরে ফুটবলের মতো করে একদম ছোট্ট করে ওকে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার বোন ওখান থেকে লাফ দিয়ে হাতের উপরে আমার ভাইকে ধরার চেষ্টা করলো। তো ওর হাতে যখন পড়লো, এসে পড়ার সাথে সাথে ওর পুরো শরীরটা ছেড়ে দিল, মানে কিছুক্ষণ আগে যে আকারটা ছিল ওই আকারটা পুরোটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুখ থেকে গোগলা ছুটে, মানে মাথা টাথা পুরো বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল। এর ভিতরে মানে ঘরের ভিতরে কান্নাকাটি, চিল্লাচিল্লি, আমরা সবাই ভেবেছিলাম অন্য কোনো সমস্যা। তো তার ভিতরে আমরা চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে আম্মু এটা শুনতে পেয়ে বাইরে থেকে ভিতরে চলে আসলো, সবাই মিলে চলে আসার পরে মানে দোয়া দুরুদ যে যা পারে সবাই সবার মতো করে পড়ছে। আমার বাবা আবার ওই দিন বাসায় ছিল না, আমার বাবা যশোরে চাকরি করতেন, তো আব্বু ওখানেই ছিল। এই জন্য মানে আম্মু যেটা পারতো বা আমরা যারা যেটা পারি আমরা সবটুকু বলার চেষ্টা করেছি, বাট তাতে খুব একটা যে লাভ হচ্ছিল সেরকম না। তো আম্মু বলছিল যে আমার ছেলে মনে হয় আজকে আর থাকবে না, তোরা কেউ একটু পানি নিয়ে আয়, আমি একটু ওরে শেষ পানিটুকু খাওয়ায় দিই। তো আমার ভাই গেছে পানি আনার জন্য, সামনের রুমে পানি ছিল, ও যখন আনতে গেছে ও ঠিক দেখতে পেলো যে জানালার কাছে ওরকম কিছু একটা। তো ও তারপরেও চিন্তা করলো যে না, আগে ভাইকে তো পানি খাওয়াই। তো জগ নিয়ে দৌড়ায় চলে আসছে ভিতরে, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু পানিও গালে নিচ্ছে না। তো ওই রাতটা কোনো মতে অনেক কষ্টে দোয়া দুরুদ পড়ে টোরে কাটায় দেওয়া হলো। সকালবেলায় ওকে নিয়ে আমরা উঠানে গেলাম। তো রাতের বেলা এত চিল্লাচিল্লি, গ্রামের মানুষ কেউ আসেনি, তবে সকালবেলায় সারা গ্রামের মানুষ সবাই চলে আসছে দেখার জন্য যে আসলে এই বাড়িতে সমস্যাটা কি হয়েছে। তো সবাই আসছে, ওর অবস্থা রাতে মোটামুটি চেঞ্জ হলো, মানে আজানের একটু আগে কিছুটা চেঞ্জ হয়েছিল। সকালটা হওয়ার সাথে সাথে আবার সেম অবস্থা, মানে মুখটুক বাঁকা টাকা হয়ে অবস্থা পুরোপুরি খারাপ। এর ভিতরে বাবাকে মানে রাতেই ফোন করা হয়েছিল, বাবা সকালবেলায় চলে আসার পরে ওকে মানে আব্বু যেটা জানে সবকিছুই বলেছে। তারপরে মানে যেটা আসলে সমস্যাটা করেছিল তাকে হাজির করার চেষ্টা করে।
তো হাজির হয়ও, হবার পরে বলে যে আসলে সে খুব বৃদ্ধ, সে ছেড়ে যাবে না, এরকম একটা কথা বলেছে এবং বলেছে যে আমার আয়ত্তের ভিতরে এসেছে, আমি তো ওর কাছে যেতে চাইনি, আমার আয়ত্তের ভিতরে এসেছে, এজন্য আমি ওকে সমস্যা করতেছি, আমি এজন্যই ওকে এরকম হ্যাম্পার করতেছি। তো এটা যখন বলে, তো বাবা তখন বলে যে না, তুমি এভাবে যদি করো, ছোট একটা ছেলে, ও মারা যাবে। তো অনেক কিছু করার পরে মানে তখন তো চলে যাওয়ার পর মানে বাবা ওকে তাবিজ টাবিজ দিয়ে দেয়, গোসল দিয়ে দেয়, সবকিছুই করে। তারপর থেকে মোটামুটি ওই সমস্যাটা দূর থেকে আছর করার চেষ্টা করে, কাছে আসতে পারে না। এবং মানে সে বলেও গেছিল যে কখনো না কখনো সে আবারও আসবে, সে আবারও সমস্যা করবে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার গল্প। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব, সেই অডিও ক্লিপটা শেষ করে আবারও ফিরে আসব সেই নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো দল, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার ফ্রেন্ড জনির সাথে ঘটা। জনি এখানেই থাকে, সে একজন পর্তুগিজ। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। জনি তখন নতুন স্কুলে ভর্তি হয়। যে কথা আগে থেকেই বলে রাখা ভালো, পর্তুগালে কিছু স্পেসিফিক নিয়ম আছে, যেমন নতুন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হলে তার মা প্রথম 2 বছর বা 1 বছর তাকে দিয়ে আসতে হয় স্কুলে এবং নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো জনি আমাকে যেভাবে ঘটনাটি বলছে, আমি ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল স্কুলের প্রথম দিন। আমি খুব বেশি উৎসাহী ছিলাম আমার স্কুল নিয়ে। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে এবং বাকি সব বাচ্চার মতো আমি স্কুলে যাই, ক্লাস করি, সবার সাথে পরিচিত হই। তো যখন স্কুল ক্লাস প্রায় শেষ, ঠিক তখনই আমি লক্ষ্য করি আমাদের ঠিক শেষ বেঞ্চে একটি বাচ্চা বসে আছে। সো বাচ্চাটি একদমই অদ্ভুত ছিল। অদ্ভুত এই কারণে যে সে জাস্ট লাস্ট বেঞ্চে বসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, নিচের দিকে তাকিয়ে কিছু একটা করতো অথবা লিখতো। প্রথম দিন ব্যাপারটা একদমই সিম্পল লাগে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ব্যাপারগুলি ঘটতে থাকে, যে সে প্রতিদিনই আসছে ক্লাসে, সে একদম লাস্টের বেঞ্চে বসছে, কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, নিজের মতো করে নিচের দিকে তাকাচ্ছে আর কিছু একটা লিখতেছে অথবা করতেছে। ক্লাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হয়ে যায় এবং সপ্তাহের শেষে একটি ক্লাস টেস্ট হয়। তো ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার পর আমার না খুব বেশি ইচ্ছে হচ্ছিল যে ছেলেটার সাথে আমি একটু কথা বলবো। তো আমি ক্লাস টেস্টের রেজাল্ট জানার জন্য তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি। সে জাস্ট আমার দিকে তখনই তাকায়, তাকানোর পর কিছু না বলে আবার নিচের দিকে তাকায় এবং কিছু একটা করে। অনেক বেশি ইচ্ছা থেকে আমি একটু জাস্ট মাথা উঁচু করে দেখতে যাই যে সে কি করছে। এট দ্যাট টাইম আমি দেখি যে সে একটি স্কেচ করছে, যে স্কেচটি 4 থেকে 5 বছরের একটা বাচ্চার করা ইম্পসিবল। স্কেচটি এত বেশি সুন্দর ছিল যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা এত সুন্দর করে স্কেচ করতেছে, জাস্ট এটা ভাবাই যায় না। সো ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি আঁকতেছো। সে খুব গম্ভীর স্বরে আমাকে একটা কথা বলে, তোমার কিছু লাগবে। আমি জাস্ট ভরকে যাই, আর কোনো কথা তার সাথে না বলে আমি আমার সিটে চলে আসি, আমার টেবিলে বসে আমি আমার কাজ করতে থাকি। এরপর নেক্সট উইক আর আমাদের কোনো এক্সাম ছিল না, ঠিক এর পরের উইকে আবার এক্সাম ছিল। তো হঠাৎ করে আমার টেবিলের সামনে ওই ছেলেটি এসে আমাকে বলতেছে যে তোমার কাছে কি এক্সামের শিডিউল আছে। আমি ব্যাপারটা খুব বেশি শক হয়ে যায়, কারণ হচ্ছে যে ছেলেটি নিচ থেকে এসে আমার সাথে কথা বলছে। সো আমি ওকে বলি যে হ্যাঁ আছে। সো তখন আমি ছেলেটিকে আমার যে এক্সামের শিডিউলটা দেই এবং তাকে তার নাম জিজ্ঞেস করি। তখন সে আমাকে তার নাম বলে, ছিল অ্যালেক্স। তো সে এইভাবে আমাকে তার অনেক ব্যাপার শেয়ার করে এবং আমিও তার সাথে অনেক কথা বলি। সো এরপরে আমাদের এক্সাম হয়। এক্সামের পর আমরা আবার একসাথে ক্লাস করি। ক্লাস করার পর আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে অ্যালেক্স তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত হলো, ব্যাপারটা মাথায় না নিয়ে আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর ভিতরে রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি, ব্যাপারটা হচ্ছে যে ওর মাও কিন্তু ওকে নিতে আসতো, কিন্তু ওর মাও ঠিক সেম ওর মতো ছিল, কারোর সাথে কোনো কথা বলতো না। উনি আসতো, এসে অ্যালেক্সকে নিয়ে জাস্ট চলে যেত। প্যারেন্টসরা তো নিজেরা মাঝে মাঝে গসিপ করে, কথা বলে, বিভিন্ন জিনিস শেয়ার করে, বাট উনি একদমই অন্যরকম ছিল। উনি জাস্ট লাস্ট টাইমে উনি আসতো, অ্যালেক্স বের হতো, অ্যালেক্সকে নিয়ে চলে যেত। এইভাবে আমাদের প্রথম বছর শেষ হয়। তো প্রথম বছরের শেষে আমাদের স্কুলে একটা পার্টি হয়, ছোট পার্টির আয়োজন করা হয়। সো আমাদের ওই দিন পার্টি ছিল।
পার্টির পর আমি অ্যালেক্সকে বলি আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। ঠিক তখনই অ্যালেক্সের মুখটা একটু গম্ভীর হয়ে গেল এবং অ্যালেক্স আমাকে বলল যে আমি আসবো কিন্তু আমার মা আসবে না। তো আমি আর এত কিছু না ভেবে ওকে বললাম ঠিক আছে তুমি চলে আসো। সো ও এর পরের দিন সকালে আমাদের বাসায় আসলো। আসার পর আমরা একসাথে টাইম পাস করলাম। আরেকটা কথা ভুলে গেছি, ও তো ভালো স্কেচ আঁকতো, এটা তো আমি বলছি। তো ও এত সুন্দর করে স্কেচ আঁকতো, তো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমার কয়েকটি স্কেচ আঁকো। ও আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি স্কেচ করে দিত, যেগুলি দেখে মনে হতো যেগুলি বাস্তবরূপী। সো এই ট্যালেন্টটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো মা বলে যে গড গিফটেড, হয়তো বাচ্চা ছোটবেলা থেকে হচ্ছে স্কেচ করে, এই জন্য ও অনেক ভালো স্কেচ করতে পারে। আমার মাও ব্যাপারগুলি তো এরকম ভাবে মাথা ঘামাতো না। তো দিন শেষে বিকেলবেলা আমার মা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে পিক করে দিয়ে আসি। তো অ্যালেক্স তখন বলে যে না আন্টি আমার লাগবে না, আমি নিজে নিজে যেতে পারবো। তো অ্যালেক্স এরপর নিজে নিজেই চলে যায়। আমার মা ব্যাপারটাতে একটু ইতস্ত হলেও বাট সে যেহেতু চাচ্ছিল না, সে আমার মা আর ব্যাপারটাতে জোর জবরদস্তি করে নেয়। এরপর দিন আমরা আবার ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি অ্যালেক্সকে বলি যে অ্যালেক্স আমি তোমার বাসায় যাব। অ্যালেক্স কথাটা শুনে মনে হয় যে আটকায় ওঠে। তো আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করলাম যে ইজ এনিথিং রং, কোনো সমস্যা, আমি কি তোমার বাসায় গেলে তোমার মা রাগ করবে বা কিছু? ও প্রায় 5-6 সেকেন্ডের মতো চুপ করেছিল। এরপর বলতেছে যে না কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় যেতে পারো। কিন্তু ও বলতেছিল যে এখন না, আমি তোমাকে বলবো ঠিক তখন। তো এর প্রায় 3 থেকে 4 উইক পর অ্যালেক্স একদিন আমাকে বলে যে কালকে তুমি আমার বাসায় আসবা, আমরা একসাথে লাঞ্চ করবো। পরদিন আবার সানডে ছিল। সো আমি যেতে রাজি হলাম। ইভেন আমার মায়ের সাথে কথা বলে আমি আমার মাকে বলে সকালে আমার মা আমাকে স্কুলের সামনে পিক করে দিয়ে যায়। আমি স্কুলের সামনে এসে দেখি অ্যালেক্স দাঁড়িয়ে আছে। সো আমার মা বলে যে আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিই। অ্যালেক্স বলে যে না সমস্যা নেই, আমরা যেতে পারবো। সো আমার মা ব্যাপারটাতে একটু বেশি মানে চিন্তায় পড়ে যায় যে 2টা বাচ্চা ওরা কি যেতে পারবে কিনা। তখন অ্যালেক্স বলে যে সমস্যা নাই, ওই যে সামনে আমার গাড়ি দাঁড়া করা আছে, আমার মা আসছে, আমার মা আমাদেরকে নিয়ে যাবে। সো আমার মা ব্যাপারটাতে একটু স্বস্তি বোধ করে এবং সে চলে যায়। তো আমি অ্যালেক্সের সাথে গিয়ে ওদের গাড়িতে বসার পর অ্যালেক্স আর তার মা কি জানি বলতেছিল ফিসফিস করে। তো আমি পিছনের সিটে বসছি, তো তাই ব্যাপারগুলি আমি ভালোভাবে খেয়াল করতে পারিনি। তো অ্যালেক্সের আম্মু আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় এবং বলে যে সে কিছু শপিং করবে, আমাদেরকে একটু ওয়েট করতে কিছুক্ষণ। তো দাঁড়ানো অবস্থায় অ্যালেক্স আমাকে কিছু কথা বলে এবং কথা বলার আগেই একটা কথা বলে নেয় যে আমি যাতে তাকে কোনো কোশ্চেন না করি। কথাগুলি ছিল এরকম যে তুমি আজকে আমার সাথে আসছো, এই কথাটা তুমি কাউকে বলবা না, তুমি তোমার মাকে জানাইছো ফাইন, এরপর স্কুলে কাউকে জানাবা না। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার সাথে যাওয়ার পর যা যা দেখবা তাতে একদমই ভয় পাবা না বা একদমই সংকোচ বোধ করবা না। আমি তোমার পাশে থাকবো, তোমার যদি কিছু জানতে হয়, কিছু জিজ্ঞেস করতে হয় আমার কাছে জিজ্ঞেস করবা, আমি ছাড়া কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করবা না। কথাটা শোনার পর একটু বেশি অবাক হয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন, কি হয়েছে, আর তোমার বাসায় এমন কি আছে যে কাউকে কিছু বলা যাবে না? সে তখন আমাকে বলে যে তোমাকে আমি বলছি কোনো কোশ্চেন না করতে। একটা বাচ্চা ছেলে এত সুন্দর করে এত ভালোভাবে কথা বলতে পারে এটা ওই বয়সে আমার জানা ছিল না, যার কারণে আমি কোনো প্রশ্ন না করে জাস্ট ওর সাথে দাঁড়িয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ওর মা এসে আমরা গাড়িতে করে একটা জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করি। আর আরেকটা কথা বলে রাখি, পর্তুগালে গাড়ি পার্ক করে মানুষ রাস্তাতে পার্কিং স্লট থাকে, ওইখানে মানুষ গাড়ি পার্ক করে, বাসার নিচে কোনো গ্যারেজ থাকে না। তো গাড়ি পার্ক করে আমি, অ্যালেক্স আর ওর মা একসাথে হাঁটছিলাম। ওর মা সামনে ছিল, আমি আর অ্যালেক্স একসাথে ছিলাম, কিন্তু আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। অ্যালেক্সের মা হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে থামার পর আমি ওই জায়গার আশেপাশে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পাই না। জায়গাটা ছিল একটি বিশাল এবং প্রায় 80 থেকে 90 বছর বয়সী জৈতুন গাছের নিচে। আমি কারোর সাথে কোনো কথা বলছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্স আমার হাত ধরে এবং অ্যালেক্সের আম্মু অ্যালেক্সের হাত ধরে। হাত ধরার পর অ্যালেক্সের আম্মু সেই বড় গাছটিতে তার একটি হাত দিয়ে স্পর্শ করে। একটি সেকেন্ডের ভিতরে মনে হয় আমাদের দুনিয়াটি চেঞ্জ হয়ে যায়। আমি দেখলাম যেখানে আমি আশেপাশে ধুধু মাঠ দেখেছি, ঠিক ওই সময় ওই জায়গাটাতে বিশাল বড় বড় কিছু গাছ, অনেক মানুষ আশেপাশে হাঁটাচলা করছে। ইভেন একটু সামনে গিয়ে সুন্দর একটি বাড়ি। আমি আমার ফ্রেন্ডের কাছে বাড়িটির বর্ণনা জানতে চাইলে সে বলে
পরে বাড়িটির আশেপাশে ছিল হলুদ হলুদ কিছু অদ্ভুত ফুলের বাগান, এন্ড সামনে ছিল একটি সুইমিং পুল টাইপের পুকুর। সুইমিং পুল না, বাট পুকুর টাইপের, কিন্তু দেখতে প্রায় সুইমিং পুলের মতো। লাইক ওইটার পানি ছিল হালকা নীল। আমরা হাঁটতে হাঁটতে বাড়িটির সামনে যাই। বাড়ির সামনে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা। আমরা তিনজন একসাথে ঘরের ভিতর প্রবেশ করি। ঠিক তখন দেখি যে ঘরের ভিতরে একটি লোক। আমার বুঝতে বাকি রইল না এটা হচ্ছে অ্যালেক্সের বাবা। তো অ্যালেক্সের বাবা আমার সাথে কথা বললো খুব সুন্দর করে। আমি ঠিক তখন শকের ভিতরে ছিলাম, কারণ হচ্ছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখতেছি, আমি যে কাউকে জিজ্ঞেস করব আমার সেই বোধ ছিল না, কারণ আমি একটা ছোট বাচ্চা আর আমার সাথে এত কিছু ঘটতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্সের বাবা আমাকে বলে যে ভয় পেও না। এরপর আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবা। আমি তখন ওনাকে বলি যে আমি কিছুই খাবো না। এরপর অ্যালেক্স আমাকে বলে যে কিছু খাও, আমরা খেয়ে তারপর বাইরে যাব। এরপর কিছু স্ন্যাক্স আনা হয়, আমরা স্ন্যাক্স খেয়ে তারপর বাইরে যাওয়ার পর খুব ভীতভাবে আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করি যে কি হচ্ছে। তখন অ্যালেক্স যেসব কথাগুলি বলে সেসব কথাগুলি নেয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। অ্যালেক্স বলে আমি তোমার মতো সাধারণ মানুষ না, আমি একটা জিন। এই কথা শুনে আমি জাস্ট শক হয়ে যাই। ইভেন অ্যালেক্সকে বলি যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি। ঠিক তখন অ্যালেক্স আমাকে বলে যে না, তুমি আমার কোনো ক্ষতি করোনি, কিন্তু আমার তোমাকে খুব বেশি ভালো লেগেছে, এই জন্য তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করি, ইভেন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসছি। কিন্তু অ্যালেক্স আমাকে তখন একটা কথাই বলে যে প্লিজ তুমি এই কথা আর কাউকে বইলো না, তুমি যদি বলো তাহলে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি তাকে বিশ্বাস দিয়ে বলি যে আমি কাউকে বলবো না, আর প্লিজ তুমি আমাকে আমার বাসায় ঠিক করে দিয়ে এসো। অ্যালেক্স বলে যে তুমি ভয় পেও না, আমি আমার মা দুইজনে গিয়ে তোমাকে সুন্দর করে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আর তুমি এখানে আমাদের গেস্ট, সো প্লিজ এই কথা আর কাউকে বলবা না। তখন আমি একটু সাহস পাই। এরপর অ্যালেক্সকে বলি যে তোমার সম্পর্কে কিছু আমাকে বলো। তখন অ্যালেক্স আমাকে বলে যে তার বয়স হচ্ছে 80 বছর, আর সে আরেকটি কথা বলে যে সে যখন মানুষের সাথে বা মানুষদের সাথে চলাফেরা করে তখন তারা একদম নর্মাল মানুষদের মতোই চলাফেরা করে। এই কথাগুলি শোনার পর আমার জাস্ট মাথা ঘুরাচ্ছিল, আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজের চোখকে, নিজের সামনে যা ঘটছে এইসব ব্যাপারগুলিকে। এরপর অ্যালেক্স আমাকে তার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়, তার আরো 2টা ভাই বোন ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা অনেক ভালো সময় স্পেন্ড করি এখানে। যখন প্রায় দুপুরের সময় আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একদম যখন বিকাল হয়ে যায় ঠিক তখনই আমি অ্যালেক্সকে বলি যে আমার বাসায় যেতে হবে, আমার মা না হলে আমার জন্য টেনশন করবে। অ্যালেক্স তখন তার মাকে বলে ব্যাপারটা, ইভেন তার মা রেডি হয়ে আমাকে আর অ্যালেক্সকে নিয়ে আবার রওনা দেয়। তো আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই সেই রাস্তা দিয়েই ঠিক একটা পর্যায়ে গিয়ে অ্যালেক্সের মা হাওয়ার ভিতরে জাস্ট হাতটা উঁচু করে এবং আমরা সেকেন্ডের ভিতরে আবার দেখি ওই গাছের সামনে চলে আসছে। আমার কাছে এই ব্যাপারগুলি এতটা বেশি অদ্ভুত ছিল যে এরপর আমি গাড়িতে ওঠার পর বমি করার পর অ্যালেক্সের মা আমাকে বলে যে, তখন আন্টি আমাকে নিচে বলে যে তুমি এইসব কথা আজকে যা ঘটলো কাউকে বলবা না, তোমার মাকেও না। আমি আন্টিকে বলি যে আমি কাউকে বলবো না, আর আমি তাদেরকে বলি যে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিতে। এরপর অ্যালেক্সের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। এর প্রায় 3 থেকে 4 মাস পর আমি এই ব্যাপারটা আমার একটা কাজিনের সাথে শেয়ার করার পর অ্যালেক্স জানতো না আমি যে আমার কাজিনের সাথে শেয়ার করছি, অ্যালেক্স ব্যাপারটা জানতো না। এর ঠিক পরের দিন স্কুলে এসে অ্যালেক্স আমাকে বলে তুমি কাজটা ঠিক করো নাই। আমি তখন অ্যালেক্সের কাছে জানতে চাই যে কোন কাজটা। অ্যালেক্স বললো যে তোমাকে বলেছিলাম যে আমার এই ব্যাপারটা কাউকে না জানাতে, কিন্তু তুমি তোমার কাজিনকে জানিয়েছো, এটাতে আমার অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে এটি আমি জানতে চাওয়ার পরও অ্যালেক্স আমাকে বলেনি, কিন্তু এর পর দিন থেকে আমি আমার হোল লাইফে আর অ্যালেক্সকে দেখি নাই। ঘটনাটি আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে কেটে দেয়। এরপর এই ঘটনাটির সত্যতা আমি তার কাছে জিজ্ঞেস করবো, সেই পরিস্থিতি আর ছিল না। ঘটনার শেষে জনি লাস্ট আমাকে একটা কথা বলে, সে এখনো ফিল করে অ্যালেক্স তার সাথে আছে, তার আশেপাশেই আছে, কিন্তু সে কখনোই তাকে দেখতে পায় না, কিন্তু সে এটা বিশ্বাস করে এবং ফিল করে যে এখনো অ্যালেক্স তার আশেপাশে মাঝে মাঝে আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে জুনি নামে একটি মেয়ে ছিল। তার বয়স 16 থেকে 18-র মধ্যে। 16 থেকে 18-র মধ্যে বয়সী এই জুনি অপরূপ সুন্দরী ছিল। তার বাবার নাম ছিল সমীর দে।
জুনির মা ছিল এবং ছোট্ট ভাই ছিল। তারা অত্যন্ত দরিদ্র পরিবার হলেও সুখে শান্তিতেই বসবাস করছিল। জুনির বাবা বিভিন্ন মানুষের বাড়িতে না জমিতে চাষ বর্গা চাষী হিসাবে চাষাবাদ করত। জুনি এবং জুনির মা তারা দুজনই বিভিন্ন মানুষের বাড়িতে কাজে সহযোগিতা করত, আর জুনির ছোট ভাই লেখাপড়া। এভাবেই তাদের চলে যাচ্ছিল। ওই গ্রামে 3টি ছেলে, যার একজনের নাম তরু, আরেকজনের নাম এনামুল, আর একজনের নাম জায়েদ হাসান। 3জনই ছিল খুবই ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধু। এর মধ্যে তরু ছিল হিন্দু এবং জুনিও হিন্দু পরিবারের ছিল। তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি আসলে তরুকে তেমন একটা বেশি পছন্দ করত না। যাই হোক, কোনো একদিন জুনির আচরণে তার পরিবার অস্বাভাবিকতা খেয়াল করে এবং ওই রাতেই জুনির বাসার কাছে একটি মাঝারি সাইজের আম গাছের ডালে জুনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। জুনি কেন সুইসাইড করেছে এটা তার পরিবারের লোকরা জানতে পারেনি। হঠাৎ করে মেয়ের এরকম মৃত্যুতে জুনির বাবা সমীর দে উনি খুবই শোকে কাতর হয়ে পড়েন। কয়েকদিনের মধ্যে উনি মারা যান। স্বামী এবং মেয়েকে হারিয়ে জুনির মা তিনিও শোকে ভেঙে পড়েন এবং তিনিও কয়েকদিনের মধ্যে মারা যান। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মা, বাবা, বোনের মৃত্যু, তার দেখাশোনার করার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। সেও কয়েকদিনের মধ্যে মারা যায়। গ্রামবাসী জুনির পরিবার নিয়ে আলোচনা করত, যাহা কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, জুনি সুইসাইড করলো, ওর পিতামাতাও শোকে মারা গেল, ওর ভাইটাও মারা গেল, কিভাবে একটি পরিবার শেষ হয়ে গেল। রাস্তার পাশেই একটি ঘর রয়েছে জুনিদের, একটি টিনের ঘর এবং একটি সোনের ঘর ছিল। এই ঘরটি এখন বিরান পড়ে আছে, কেউ সেখানে চায় না। মানুষ আলোচনা করত, কিন্তু কোনো কারণ খুঁজে পেত না যে জুনি কেন সুইসাইড করল। জুনি সুইসাইডের 15 থেকে 20 দিন পর থেকে শুরু হয় কিছু ঘটনা। তো চলুন শুনে আসি কি ছিল সেই ঘটনা। তরু, এনামুল এবং জায়েদ হাসান 3জনই যেহেতু খুব কাছের বন্ধু ছিল, এরা সবসময় একসাথে চলাফেরা করত। বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, তা হিন্দু হোক আর মুসলিমদেরই হোক, তারা 3জনই অংশগ্রহণ করত। এর মধ্যে কি হলো, জায়েদ হাসানের এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়র বাড়ি ছিল পানাইল গ্রামের পাশে একটি গ্রাম, নাম হচ্ছে আজমপুর। এই আজমপুরে তারা সেই আত্মীয়র ওখানে যায়। আত্মীয়র লাশ দেখে সন্ধ্যার পরে এই 3 বন্ধু ফিরছিল। পানাইল গ্রামটা মধুমতি নদীর ঠিক পাশে অবস্থিত। তারা যখন পানাইল গ্রামের কাছে এসেছে, তখন সেখানে কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে এবং শ্মশানের পাশ দিয়ে আরেকটু এগিয়ে গেলে বড় একটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের ওই পাশে একটি বড় বট গাছ রয়েছে। এদিক দিয়েই সাধারণত যেতে হয়। তো ওরা 3জন যখন শ্মশানের কাছাকাছি এসে দূর থেকে দেখছিল শ্মশানের ওখানে বেশ কিছু মানুষ একটি মৃত দেহকে সৎকার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করলো যে কে এটা হতে পারে। যাই হোক, অতটা তারা মাথা ঘামালো না, কারণ অত্র এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো তরু যেহেতু হিন্দু ছিল, সে চিন্তা করলো যে কোনো খোঁজ খবর নেবো কিনা, যে কে মারা গেল। তারপর চিন্তা করলো না, থাক, চলে যাই। তারা যখন ব্রিজের দিকে এগিয়েছে, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে আসে, বাবা তরু, তোদের কাছে কি ম্যাচ আছে? মরা পোড়াতে এসেছি, ম্যাচ তো আনতে ভুলে গেছি। তরু, জায়েদ এবং এনামুল, তারা 3জনই পিছনে ঘুরে তাকায়। তরু বলে যে হ্যাঁ, আমার কাছে ম্যাচ আছে। তখন ওই লোকটি ম্যাচটা নেয় এবং নিয়ে চলে যায়। তরু, জায়েদ এবং এনামুল
স্বাভাবিকভাবেই আবার বাড়ির পথ ধরা শুরু করে। হঠাৎ তরু বলে, আচ্ছা আমরা কাকে ম্যাচ দিলাম? এনামুল এবং জায়েদ বলে, তাই তো, কাকে দিলাম? তরু বলে, আচ্ছা যাকে ম্যাচ দিলাম সে আমাদের সমীর কাকা না, জুনির আব্বা? সে তো আরো বেশ কিছুদিন আগে মারা গেছে, কাকে ম্যাচ দিলাম? ওরা শ্মশানের দিকে তখন ভালো করে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শ্মশানে একদম ফাঁকা। ওরা চিন্তা করে কি হলো আমাদের সাথে, কে ম্যাচ দিল? ভয় পায় তারা। তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে বটগাছের নিচ দিয়ে তারা বাড়ির পথ ধরতে থাকে। বটগাছের যখন কাছাকাছি এই তিন বন্ধু এসেছে তখন দেখে বটগাছের ডালে কিছু একটা ঝুলছে, সাদা কাপড় পরা কিছু একটা ঝুলছে। ওরা তিনজন চিন্তা করে এটা কে ঝুলছে। ওরা তিনজনের যেহেতু মোটামুটি সাহসী ছিল, ওরা বুঝতে পারে এখানে কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। ওরা সেটা দেখে ভয় পায় না। ওরা চিন্তা করে কে ফাঁস দিয়ে ঝুলছে দেখি, কারণ মানুষদেরকে খবর দিতে হবে আশেপাশে। এই লাশটা দেখার জন্য তারা এগিয়ে যায়। তখন স্পষ্ট চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে তারা স্পষ্টভাবে দেখতে পায় এই লাশটি আর কারো নয়, জুনির লাশ। চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। লাশটি কথা বলে ওঠে, বলে, তোরা কেউ বাঁচবি না, সবাই মরবি। আচমকা লাশের এই কথা বলা দেখে ওরা তিনজনই ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়। তিনজন চিৎকার করে দিক বিদিক ছুটতে থাকে। যেহেতু তাদের বাড়ি কাছাকাছি ছিল, তারা যে যার বাড়িতে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো এই ঘটনা এই তিনজন ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি, কারণ তারা এই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলেনি। এর কিছুদিন পরে জায়েদ, এনামুল এবং তরু তারা সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে না, মানে সন্ধ্যার একটু আগেই তারা তাদের বাড়ির কাছে বাজারে যেত। সন্ধ্যার পরে চাটা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে আবার ফিরে আসতো। তারা যেই পথ দিয়ে ফিরে আসতো সেই পথে অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, কারণ সেই পথের পাশেই রয়েছে জুনিদের সেই বাড়ি, যেই বাড়িতে এখন কেউ থাকে না। তারা যখন ওই পথ দিয়ে আসছিল, দূর থেকে দেখে যে জুনির বাসার ওইখান থেকে কি একটা ছায়ামূর্তি যেন বের হয়ে আসছে। তারা লক্ষ্য করল জুনিদের বাড়ির ভেতর থেকে ওই ছায়ামূর্তিটা বের হয়ে রাস্তার উল্টো পাশে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। মানে বাড়ির থেকেও দ্রুত বের হলো এবং বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। তারা চিন্তা করে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, এখন কে বের হলো চলে গেল। প্রথম দিনকে তারা আসলে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিন যখন তারা ফেরে, তারা একই দৃশ্য দেখতে পায়। তৃতীয় দিন ওরা বাজার থেকে ফেরার আগেই চিন্তা করেছে, আজকে যদি আমরা দেখি, আমরা ওইটাকে ধরবো, ওটা কে ওই জুনির বাড়ি থেকে বের হয় আর বাগানের মধ্যে দ্রুত মিলিয়ে যায়। ঠিক আমরা যখন ওই পথ দিয়ে যাই তখনই আমরাই দেখি ঘটনা কি। তৃতীয় দিন ওরা যখন ফিরছিল তখনও আকাশে চাঁদের আলো ছিল জ্যোৎস্না রাত। রাস্তাঘাট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং ওদের হাতেও তখন আলো ছিল। ওরা যখন ফিরছে ঠিক একই রকম ভাবে ওরা দেখতে পাচ্ছে জুনিদের বাড়ির ভেতর থেকে কোন একটা ছায়ামূর্তি বের হচ্ছে। তখন ওরা দ্রুত ওই ছায়ামূর্তিটিকে ধরার জন্য এগিয়ে যায়। ওরা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে যে যখনই ছায়ামূর্তি বুঝতে পেরেছে যে তিনজন দ্রুত এগিয়ে আসছে তাকে ধরার জন্য, ছায়ামূর্তি তখন তার চলার গতি দ্রুত না করে বরং স্লো করে দেয়, যাতে এই তিনজন তাকে ধরতে পারে। তিনজন যখন কাছে যায়, কাছে গিয়ে দেখে এটি আর কেউ নয়, এটি জুনি। জুনি তখন বলে, ঘরের ছেলে ঘরে ফিরে যা, তোদেরকে একজন একজন করে মারব, শুধু সময়ের অপেক্ষায় থাক। এই বলে আবার দ্রুত জুনিদের বাগানের উল্টো পাশে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে জুনি মিলিয়ে যায়। ওরা তিনজন মারাত্মক ভয় পায়। জুনি তো মরে গেছে, তার লাশকে দাহ করা হয়েছে, এই জুনি কোত্থেকে আসলো?
ওরা দ্রুত বাড়ি ফিরে যায়। এবারও এই ঘটনা ওরা কাউকে বলে না। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, আলামিন ডাক্তার যেই বাগান পার হয়ে জুনিদের বাড়িতে গিয়েছিল, এটি হচ্ছে সেই বাগান যেই বাগানের মধ্যে জুনি হেঁটে মিলিয়ে যাচ্ছে, যেই ঘটনাটি আমি জুনিভূত পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছি। যাই হোক, তরু, জায়েদ, এনামুল তারা বাড়িতে ফিরে যায়। এই ঘটনা কাউকে বলে না। পরের দিন সকালবেলা এনামুল ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জায়েদের বাড়িতে যায়। ওদিকে জায়েদও ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে যায়। এনামুলের বাড়িতে যখন জায়েদ যায়, জিজ্ঞেস করে এনামুল কোথায়। এনামুলের বাড়ি থেকে বলা হয় ও তো তোমাদের বাড়িতে গেছে সকালেই। আবার একই ঘটনা যখন জায়েদের বাড়িতে এনামুল যায়, তখন জায়েদের বাড়ি থেকে বলে তো তোমাদের বাড়িতে গেছে। দুজন পথে দেখা হয়। দেখা হয়ে বলতে থাকে, জানিস, বিশেষ করে এনামুল জায়েদকে বলছে, জানিস জায়েদ, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। জায়েদও বলে, আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নগুলো দেখার জন্যই তো, এই স্বপ্ন দেখার জন্য কি ঘটনা ঘটেছে তোকে বলার জন্য তো আমি ছুটতেছিলাম। বলে, কি ঘটনা? প্রথমে জায়েদ বলে যে আমি দেখি যে জুনি যেই গাছে সুইসাইড করেছিল, তরু সেই গাছের সেই ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এনামুল বলে, আমি তো একই স্বপ্ন দেখেছি। ওদিকে ওরা দুজন খবর পায় যে তরু হন্যে হয়ে জায়েদ এবং এনামুলকে খুঁজছে। যখন তরুর সাথে জায়েদ এবং এনামুলের দেখা হয়, তরু বলে, জানিস জায়েদ আর এনামুল, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখি জুনি যেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেই গাছে আমার লাশ ঝুলছে। ওরা তিনজন বলে, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, আমরা মনে হয় দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু তাই বলে একই স্বপ্ন তিনজন। জায়েদ কিছুটা নাস্তিক প্রকৃতির ছিল, সে বলে যে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে আমাদের চিন্তারও কিছু নেই, যে যার বাড়িতে চলে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালে সেই গাছের সেই ডালেই তরুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন বলতে থাকে, তরু কেন সুইসাইড করলো, রাত্রে কখন বেরোলো, কি হলো, কিছুই বুঝতে পারছি না, ওর তো কোনো সমস্যা ছিল না, তো সুইসাইড করলো কেন? জায়েদ এবং এনামুলকে যখন তার পরিবারের লোকজন জিজ্ঞাসা করে, তখন তারা বলে যে আগের রাত্রে আমরা এই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই স্বপ্ন কেন দেখলো, এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারছিল না। তরুর দেহকে সৎকার করা হয় সেই শ্মশানে, যেই শ্মশানে সমীর দে তরুর কাছ থেকে ম্যাচ নিয়েছিল। তরুর দেহ সৎকার করে জায়েদ এবং এনামুল যে যার বাড়িতে ফিরে যায়। তাদের সবারই মন খারাপ, প্রিয় বন্ধুর মৃত্যুতে তারা শোকে কাতর হয়ে পড়ে। এর কয়েকদিন পর জায়েদ সকালবেলা ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে আসে। বলে, এনামুল, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম জুনি যেই গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, সেই গাছে আমার লাশ চলছে। এনামুল জায়েদকে সান্ত্বনা দেয় যে না, এটা কিছু না, এটা এমনি কাকতালীয় ব্যাপার, এরকম চিন্তার কিছু নাই। কিন্তু চিন্তার তো আসলেই রয়েছে। পরের দিন সকালবেলা ঠিক একই জায়গায়, একই গাছে, একই ডালে জায়েদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। জায়েদের যখন মৃত্যু হয়, তখন জায়েদের পরিবার এবং তরুর পরিবার এনামুলকে চাপ দেয়, তুমি সত্যি করে বলো, তরু মারা গেল, জায়েদ মারা গেল, ঘটনা কি? তখন এনামুল যে ঘটনা বলে, গ্রামবাসী শুনে ধিক্কার দিতে থাকে। এনামুল বলে, আসলে কিছুদিন আগে জুনি যে মারা গেছে, আসলে জুনির মৃত্যুর জন্য আমরা তিনজনই দায়ী। জুনির মৃত্যুর কারণে তার পরিবারের সকল সদস্য মারা গেছে, এই জন্যও আমরা তিনজনই দায়ী। এনামুল বলে, তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি তরুকে পছন্দ করত না। তরু বিভিন্ন সময় জুনিকে উত্ত্যক্ত করত। তরু যখন বুঝতে পারল কিছুতেই জুনিকে সে
বাগে আনতে পারবে না, তখন সে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। এই সহজ সরল মেয়ে জুনিকে বিভিন্ন ছলে বলে কৌশলে ফাঁদে ফেলে কোনো এক সন্ধ্যায় তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে, পাশের একটি জঙ্গলে তাকে নিয়ে যায়। তখন সেখানে এনামুলও ছিল। এনামুল বলে যে সে তখন প্রথমে বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে, কিন্তু এনামুল যখন বুঝতে পারে তরু এবং জায়েদ জুনির সাথে খারাপ কিছু করার মতলবে তাকে এখানে নিয়ে এসেছে ফাঁদ পেতে, তখন এনামুল তাদেরকে নিষেধ করে। কিন্তু সেই নিষেধটা জোরালো ছিল না, যার ফলে তরু এবং জায়েদের লালসার হাত থেকে জুনিকে এনামুল রক্ষা করতে পারেনি। এই ঘটনার পর তরু এবং জায়েদ দুজন মিলে আবার জুনিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং বলে কাউকে কোনো কিছু না বলতে। এরকম আচমকা অপমানে, লজ্জায়, ঘৃণায় কাউকে কিছু না বলে, এমনকি পরিবারের কাউকে কিছু না বলেই জুনি ওই আম গাছের ডালে সুইসাইড করে, যার শোকে জুনির মা, বাবা এবং পরবর্তী তার ভাইও মারা যায়। শেষ হয়ে যায় একটি পরিবার। এনামুল বলে যে আমার অতটা দোষ ছিল না, কিন্তু আমি হয়তোবা চেষ্টা করলে ওদেরকে থামাতে পারতাম, কিন্তু যেহেতু কাছের বন্ধু, ওরাও কি মনে করবে, এই জন্য আমি অতটা জোরালো পদক্ষেপ নেইনি। কিন্তু আমি কিছু করিনি, যা করার ওরা করেছে, আমি তো কিছু করি নাই। কিন্তু এনামুল বুঝতে পারে যে ওরও সময় ঘনিয়ে এসেছে। এই ঘটনা যখন এনামুলের পরিবার জানতে পারে, তখন স্থানীয় একজন মোটামুটি কবিরাজ গোছের মানুষ, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার কাছে এনামুলের মা বাবা এনামুলকে সহ নিয়ে যায়। কাউসার মোল্লা তিনি জুনির আত্মারূপী ওই জিনকে হাজির করে। সেই জিন এসে বলে যে এই তিনজন জুনির মৃত্যুর জন্য দায়ী, এদের তিনজনকে আমি মেরে ফেলব। অলরেডি দুইজনকে হত্যা করা হয়ে গেছে, এখন এনামুল বাকি আছে, একেও আমি মারব। কেউ যদি একে বাধা দেওয়ার চেষ্টা করে বা আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তারও আমি ক্ষতি করব। কেউ আমার হাত থেকে এনামুলকে বাঁচাতে পারবে না। এই কথার পর এনামুলের মা বাবা খুব ভেঙে পড়ে, এনামুলকে সহজে বাড়ির বাইরে যেতে দিত না। হঠাৎ এক রাতে এনামুল একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ডোবায় পড়ে বা একটি ডোবায় ডুবে এনামুলের মৃত্যু হয়েছে। সকালবেলা যখন এনামুল ঘুম থেকে উঠে তার পরিবারকে বলে, তখন তার পরিবার বুঝতে পারে এনামুলের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ওই জুনিভূত যতই বলুক যে আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, তারপরও মা বাবা তো সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেই। বেশ কয়েকজন হুজুরের কাছে এনামুলকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক হুজুরই বলে যে আসলে এনামুলকে ওই জুনিভূতের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, যার কারণে তারা এই বিষয়ে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় এনামুলের। এনামুল অনেকটা পাগলের মতো হয়ে যায়। সে যখনই বাসার থেকে বের হতো, যখনই কোনো মেয়েকে দেখত, হোক সে শিশু, হোক সে বয়স্ক নারী, হোক সে কিশোরী, যুবতী, প্রত্যেকের হাতে পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করত। বলতো জুনি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও, জুনি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো মহিলারা যখন এনামুলের এই ধরনের পাগলামি আচরণ দেখত, এনামুলকে দেখলেই তারা দৌড়ে পালিয়ে যেত এবং এনামুলের কারণে রাস্তায় মহিলারা বের হতে ভয় পেত যে এনামুল পাগলের সাথে দেখা হলে সে এরকম হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, হাউমাউ করবে। যার কারণে এনামুলকেও বাড়ির থেকে সহজে বাইরে বের হতে দিত না, আর বের হলেই এনামুল এই ঘটনা ঘটাত। কোনো একদিন দুপুরবেলা এনামুল পরিবারের সদস্যদের সাথে বাসার কাছে একটি পুকুরে গোসল করতে যায়। সবাই গোসল করে ফিরে আসলেও এনামুলকে আর দেখা যায় না। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও এনামুলকে পাওয়া যায় না। ওই সময় অন্যরা যারা পুকুরে গোসল করেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারাও বলে তারা এনামুলকে পুকুর থেকে উঠে আসতে দেখেনি। সবাই বুঝতে পারে পুকুরেই হয়তো বা এনামুলের লাশ রয়েছে। জাল ফেলে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হলেও পুকুরের কোথাও এনামুলকে পাওয়া যায় না। এনামুলের মা বাবা আবার সেই কাউসার মোল্লার কাছে যায়। কাউসার মোল্লা জুনিভূতকে হাজির করে। জুনিভূত বলে, এনামুলকে আমি
জীবিতও দেব না, মৃতও দেব না, ওকে আমি কি করেছি সেটাও বলবো না, এটাই ওর শাস্তি। এনামুলের মা বাবা খুব হাউমাউ করে কান্নাকাটি করে, বলে যে আমার ছেলের লাশটা অন্তত দাও, তাকে কবর দেই আমরা। এনামুলের মা বাবার কান্নাকাটি বারবার অনুনয় বিনয়ের কারণে অবশেষে জুনিভূত রাজি হয়। জুনিভূত বলে আগামীকাল জোহরের আজানের পরেই তোমরা সবাই পুকুরে যাবা, সেখানে আমি এনামুলের লাশকে ফেরত দিব, কিন্তু কেউ যেন পুকুরের আশেপাশে তখন না থাকে। জোহরের ঠিক আজানের পরেই তোমরা যাবা, তার আগে যেন পুকুরের আশেপাশে কেউ না থাকে। সত্যি পরের দিন জোহরের পর যখন এনামুলের পরিবার সেই পুকুরের কাছে যায়, দেখে এনামুলের লাশ উপর হয়ে ভেসে রয়েছে। তার লাশটা যখন পুকুর থেকে উঠায় তখন মনে হচ্ছে মাত্র কয়েক মিনিট আগে এনামুল মারা গিয়েছে, তার শরীর তখনও গরম ছিল। এনামুলকে কবর দেয়া হয়, এর সাথেই শেষ হয়ে যায় জুনিভূতের প্রতিশোধ। এই ঘটনার আরো প্রায় 50 বছর পরে জুনিভূতের দেখা মেলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে, যেখানে এক গ্রাম্য ডাক্তার আলামিনের সাথে জুনিভূত দেখা করে। কিন্তু আলামিন ডাক্তারের কিছু ছোটখাটো ভুলের কারণে নেমে আসে তার করুণ পরিণতি। সে ঘটনা আপনারা শুনেছেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে জুনিভূত যেই আম গাছে সুইসাইড করেছিল এবং তরু জায়েদ যেই গাছে তাদের লাশ পাওয়া গেছিল, সেই গাছটি এখনো রয়েছে আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে। গাছটি কিন্তু তেমন বড় হয়নি, কিন্তু মোটা হয়েছে। ওই গাছের কেউ ডাল ভাঙতে পারে না, কেউ পাতা ছিঁড়তে পারে না, এমনকি কেউ আমও পারে না। আম যেগুলো নিচে পড়ে সেগুলো মানুষ খায়। যেই ওই গাছের কেউ ডাল ভাঙে বা কোনো পাতা ছেড়ে, তারই কোনো না কোনো ক্ষতি হয়, এবং সবাই বলে এটি জুনিভূতি করে। কাউসার মোল্লা এখনো জীবিত আছে। তার কাছে হাজির হয়ে জুনিভূত বলেছিল যে আমি এই গ্রামেই থাকবো, আমি কোথাও যাব না, এই আম গাছেই থাকবো। কেউ এই আম গাছের ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ক্ষতি করব। প্রিয় লিসেনার্স, আম গাছটি এখনো রয়েছে। অদ্ভুত রকমের একটি গল্প, যেন সিনেমার গল্পকেও হার মানায়। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এটি ছিল জুনিভূতের ঘটনা। আপনার ঘটনায় চলে যাই। ভাই, আমি বেশ কতদিন ঢাকার বাইরে সফর করেছি, তো আমি এখন যে ঘটনাগুলো বলবো সেটা কুষ্টিয়া জেলার। জি। আমি কুষ্টিয়া জেলায় গিয়েছিলাম, সেখানে খুবই কঠিন ভাবে জিন বসবাস করতেছে, সেটি স্বচক্ষেও দেখে আসছি। আমি যে বাড়িতে গিয়েছিলাম সেটা যেতে যেতে অনেক রাত হলো। তো যখন আমি বাড়িতে যাওয়ার সময় দরজাটার মধ্যে দাঁড়ানো রেখে আমাকে দাঁড় করিয়ে ওনার একটা আগুন নিয়ে আসছিল। এই আগুনের উপর হাত রেখে তারপরে ঘরে প্রবেশ করতে হয়। জি। তা আমি জিজ্ঞেস করলাম, এটা কেন, এটা কিসের আওয়াজ? বলতেছেন না, আমাদের এলাকাটা জিনের প্রভাব বেশি, তো আগুনের উপরে হাত রাখলে আমরা মানুষ বুঝি, আর যে নাকি হাত রাখে না তা সেটাকে আমরা জিন বলে মনে করি। জিন তো আগুনে হাত দেয় না। তখন আমি হাত দিলাম, তো ঘরে প্রবেশ করছি। তো ঘরে প্রবেশ করার পরে দেখি প্রতিটা ঘরের ভিতরেই কোনো ঘর কখনো খালি রাখা হয় না, একজন ব্যক্তি থাকবেই। তো সেটাও জিজ্ঞেস করলাম কেন, তো বললো একা ঘর খালি থাকলেই সেখানে এসে তারা বসবাস করতে থাকে। এমনকি যখন রাত্রিবেলায় খাওয়া আমার ব্যবস্থা করা হলো, তখন যখন বললো আপনি হাতটা ধুয়ে আসেন, তো বললাম আসেন আমাকে দেখিয়ে দেন। তখন বললো যে আমি যদি এখান থেকে উঠি তাহলে এখান থেকে খাবার খেয়ে ফেলবে, নিয়ে নেবে। সেখানে একটা অবাক হলাম যে বলেন কি, অর্থাৎ একটু এদিক সেদিক হলেই সেই জিনের এত প্রভাব সেখানে তারা এগুলো করে। তা বললাম তাহলে একটু দেখি। তো ও বলছে ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। তো যার বাসায় গেছি সে আমার সাথে একটু দরজার কাছে, অর্থাৎ যেখানে হাত ধুবো সেখানে যখন একটু কাছে গেলাম, ঘর থেকে যে জানালাটা খোলা ছিল ওইখান থেকে প্রায় 12 থেকে 15 হাত দূরে গাছ, এক গাছ ছিল, ফল গাছ। ঠিক টেবিল উপরে যে খাবারটা দেওয়া ছিল ওইখান থেকে জালনা দিয়ে হাত দিয়ে ঘরের মধ্যে যে মুরগি গোশত দেওয়া হলো সেইটা খাবারটা হাতে করে নিয়ে যাচ্ছে, এই স্পষ্ট সেটা দেখা। এবং যখন নিয়ে যাচ্ছে খাবারটা, ঝোলগুলো বিছানার মধ্যে, বিছানার যে চাদর গুলোতে
পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। জি তো প্রায় 12 থেকে 15 হাত দূর গাছ, এই ওইখান থেকে বসে এই ঘরের ভিতরে হাত দিয়ে সেই তরকারি অত গোশতটা নিয়ে গেছে, সেটা আমি দেখছি। তো একটা অদ্ভুত হলাম যে আচ্ছা তারপর আর কি হয়। পরবর্তী রাত্রি যখন আমি থাকলাম, জি প্রতিটা ঘরেই যার যার ঘরে একা একা থাকতে হয়, ঘরে মানুষ তো গ্রামের কম। তা আমি সেই ঘরে একা থাকার যখন বসেছিলাম তো দেখি দরজার কাছে একটি ছোট্ট মেয়ে খুব শুধু হাসে জি দাঁড়িয়েছিল। তা আমি ওকে বললাম, আসেন কাছে আসেন, আপনার নাম কি, আমি আপনাদের এখানে আসছি বেড়াতে, কাছে এসে কথা বলেন। তো পুরো হাসতেছিল। তো পাশের রুম থেকে আমার এরকম কথার আওয়াজ শুনে পাশের রুম থেকে যখন আমার ঘরে আসতেছিল তখন সে মেয়েটা নাই, চলে গেল। তো আমি জিজ্ঞেস করলাম ঘরের পরিবারটাকে যে এখানে একটা ছোট্ট মেয়ে ছিল, ওটা কে? বলল না, এই মেয়েটা আমাদের অনেক দিন ধরে এই ঘরে, যখন আমরা এই ঘরে থাকি ঘুমাবো তখন এই ঘুমানোর পাশে আমাদের পাশে বসে থাকে, হাত বুলিয়ে দেয় এবং ঘরের মধ্যে তার আসা যাওয়া। ও মানুষ না, এই ছোট বাচ্চাটা যে আসলো ও মানুষ না, ও এরকম আসে আমাদের, প্রায়ই আমাদের ঘরে আসে সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, এরকম ভাবে প্রত্যেকটা ঘরই প্রবেশ আসা যাওয়া করে। আচ্ছা কিন্তু কারো কোনো ক্ষতি করে না, শুধু হাসবে, শুধু হাসে। পরবর্তীতে রাত 1টা বা 1:30 বাজে প্রচন্ড গরম। তো ওনাদেরকে বললাম আসেন একটু বাইরে ঘুরে আসি, এত গরম ভালো লাগতেছিল না। তো বললো হ্যাঁ আপনাকে তো নিয়ে যাব। তো আমাকে নিয়ে গেল। তো সেখানে বলতেছে আমি আপনাকে আরেকটা আশ্চর্য জিনিস আমাদের গ্রামে দেখাবো, সেটা হচ্ছে একটা নদী পার করাবো, কিন্তু সেইখানে আমাদের সাথে কথা বলবেন না এবং ভাড়াও কিন্তু দেবেন না, চুপ করে থাকতে হবে। ঠিক আছে। তো আমাকে সেই নদীর ঘাটকার কাছে যে হলো, সেখানে 1:30 বেজে গেল। তো সেখানে দেখলাম যে মাঝি বসে আছে নৌকা নিয়ে, আমরা সেখানে উঠে বসলাম। উনি চুপ করেছিল, যে আমাকে সাথে করে নিয়ে গেছিল, উনি কোনো কথা কোনো কিচ্ছু বলল না। আমিও চুপ করে ওনার সাথে সাথে বসে রইলাম। তো যখন নৌকাটা মাঝ নদীদের কাছে দিয়ে চলে যাচ্ছিল তখন সে মাঝি শুধু এটুকুই বলল, মেহমান লোকটা খুব ভালো। তারপর আমাদের ওপারে নিয়ে গেল, আমরা কিন্তু টাকা পয়সা কোনো কিছু দেওয়া হলাম না। তারপর আমরা ওইখান থেকে নামলাম। ওইখানে রাত্রেবেলা আর এই একটা নৌকা এই রাত 1:30 বাজে উনি আর কি নিয়ে পার করায়, সেটা জিন ছিল, মানুষ ছিল না মাঝিটা। পরবর্তীতে আমরা তার আসিনি, আমরা সকালবেলা আবার ফেরত আসছি এখানে। আচ্ছা তো এইরকম ভাবে কুষ্টিয়াতে আমি যে 4টা দিন ছিলাম, এরকম অহরহ প্রত্যেকটা মানুষের জনসম্মুখের মতন, যেমন আমরা বসবাস যা কিছু করতেছি সেইখানে এগুলো সবই চলতেছে, সবকিছু ওইখানে এগুলো হইতেছে ওই জায়গায়। আচ্ছা পুরো মানুষের মতো বসবাস। আর অনেক সেটা নিজের চোখে দেখে সব চোখে দেখে আসলাম। সবচেয়ে বড় আশ্চর্য, চাপ কল থেকে পানি পড়তেছে, চাপ দিতেছে, পানি পড়াইতেছে। এবং 4টা দিনের ভিতরে আমি সবই অবাক। আর একটা বিষয় হইতেছে 5 মিনিটের একটা খুব কম একটা ঝড় আসে। আমরা রাত্রিবেলা এখানে একটা দোয়া করেছিলাম, রাত সবাইকে বসে নিয়ে রাত যখন আমরা দোয়া করতেছি, হঠাৎ এমন একটা ঝড় শুরু হলো। তা আমি ভাবছি বৃষ্টি হতে পারে, আষাঢ় মাস ভালোই হবে, প্রচন্ড গরম, শীত লাগবে, বৃষ্টি হবে, ভালো লাগবে, গ্রামে বৃষ্টি দেখবো। তো ওরা বলতেছে না, আমাদের বাসায় প্রায় মাসে এরকম, মানে মাসখানিক পর পর এরকম একটা ঝড় 5 মিনিট কমে আসে, আশপাশে কোথাও হয় না, শুধু আমাদের এই বাড়িতেই হয়, উঠানেতে হয়, এবং এসে এই ঝড়টা চলে যায়। এমন প্রচন্ড বাতাস বয় যেন খুব ঝড় হইতেছে, কিন্তু সেটা ঝড় না। এরকম প্রায় ওই বাড়িতে মাসখানেক পর পর এরকম নাকি ঘটনা ঘটে। আচ্ছা এগুলো আমি সব স্বচক্ষে কুষ্টিয়াতে দেখে আসছি, খুবই নিজের চোখে দেখেছেন। জি জি জি। থ্যাংক ইউ সো মাচ। একটা অডিও ক্লিপ শুনে আসবো আমরা, এবং অডিও ক্লিপের পরে আবারও নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বাংলাদেশের এক দূরবর্তী গ্রাম, নাম হচ্ছে কাশিমপুর। গ্রামটা এমনিতেও নিরিবিলি, কিন্তু গ্রামের পশ্চিম দিকটা ছিল একেবারে অন্যরকম। ওদিকে একটা পুরনো রাস্তা, কাঁচা রাস্তা, রাস্তার পাশে বিশাল বটগাছ। এই গাছটা এত পুরনো যে কেউ জানতো না কবে থেকে এই গাছ এখানে দাঁড়িয়ে। লোকজন বলতো সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে কেউ আর যায় না, কারণ ওখানে ওরা থাকে। শীতের শেষ দিক,
চারিদিকে কুয়াশা আর হালকা ঠান্ডা বাতাস। রাত প্রায় 11টা। গ্রামের এক লোক, নাম হচ্ছে রশিদ, পাশের বাজার থেকে ফিরছিল। হাতে একটা হারিকেনের হলুদ আলো কাঁপছিল বাতাসে। রাস্তার সামনে ছিল গভীর নীলচে অন্ধকার, এমন অন্ধকার যেন আলো গিলে ফেলে, মানে অন্ধকার যতই আলো নিয়ে যান না কেন ওখানে, ওই আলোকে গিলে ফেলবে সেই অন্ধকার। রশিদ যখন বটগাছের কাছে পৌঁছালো, হঠাৎ সে খেয়াল করলো ওই গাছটার একদিক ভেঙে পড়ে আছে, অথচ সকালেই তো ঠিক ছিল। হারিকেনটা একটু উঁচু করে ধরতে সে দেখলো ভাঙা গাছের ডালের উপর কেউ একজন বসে আছে। ঠিক সাদা কাপড় পরা এক লম্বা অবয়ব। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু তার দুটো চোখ দেখা যাচ্ছিল, অস্বাভাবিক লালচে আভা। রশিদের বুক ধরফর করতে লাগলো। সে নিজে বুঝলো যে হয়তো তিনি কোনো ভুল কিছু দেখেছে। এরপর হঠাৎ করে চারপাশে সবকিছু অন্ধকার হয়ে গেল। না ঝিঝি পোকার কোনো ডাক আছে, না বাতাসের কোনো আওয়াজ আছে। হঠাৎ করেই সব চারদিকে নির্জীব হয়ে গেল, শুনশান চারদিকে পরিবেশ। রশিদ পুরো শরীর, তার কানের কাছে হঠাৎ তখনই একটা খুব ঠান্ডা নিঃশ্বাস পড়ল এবং একটি কর্কশ গলায় বলে উঠল, তুই কেন আমার রাস্তা দিয়ে এলি? রশিদের পুরো শরীর অবশ। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ তার কাঁধে ঠান্ডা লম্বা আঙ্গুলের মতো কিছু স্পর্শ করলো। স্পর্শটা মানুষের মতো না, অস্বাভাবিক লম্বা আর বরফের মতো ঠান্ডা। রশিদ সাহস করে ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু নীলচে অন্ধকার। সে ভাবল হয়তো এটা তার কল্পনা। ঠিক তখনই তার সামনের বটগাছের ভাঙা ডালের উপরে আবার সেই অবয়ব দেখা গেল, এবার আরো পরিষ্কার। সাদা কাপড় বাতাস ছাড়াই দুলছে, মাটিতে পা নেই, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। হঠাৎ অবয়বটা গাছ থেকে নিচে নামলো, কিন্তু হাঁটল না। সে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে। রশিদের পা যেন নিজে থেকেই পিছিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার পিছনে তখন কুয়াশার দেয়াল ছিল, পালানোর পথ নেই। হঠাৎ পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেল, চারিদিকে নীলচে ছায়া আরো বেশি ঘন হয়ে উঠল। অবয়ব একদম সামনে এসে থামলো। এবার মুখটা দেখা গেল, কিন্তু দেখা গেলেও তার মুখের আকৃতি স্পষ্ট নেই, শুধু চোখ দুটো শূন্য গর্তের ভিতরে, মুখের জায়গায় শুধু অন্ধকার। হঠাৎ সেটা মানুষের গলায় না, অনেকগুলো গলার মিশ্র আওয়াজে বলল, এই জায়গা আমাদের, মানুষ এখানে আসে না। এইভাবে অস্পষ্ট কথা বলল। রশিদের মনে পড়ল গ্রামের বয়স্করা বলতো ওই বটগাছে এক শক্তিশালী জিন বাস করে। এবার রশিদ তো ভয় পেয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। প্রথমে গলা কাঁপছিল, শব্দ ঠিকভাবে বের হচ্ছিল না, কিন্তু যত পড়ছিল তত বাতাস যেন আরো ভারী হয়ে উঠছিল। অবয়বটা হঠাৎ চিৎকার করে উঠল, একটা বিকট শব্দে পুরো রাত কেঁপে উঠল। নীলচে অন্ধকারটা ঘুটঘুটে চারিদিকে ঘুরতে লাগলো ঘূর্ণিঝড়ের মতে। হঠাৎ এক ঝলক সাদা আলো, সব শান্ত। রশিদ জ্ঞান হারালো, অথচ ভোরবেলা গ্রামের লোকজন তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলো। হারিকেনটা ভাঙা ছিল, শরীরটা খুব ঠান্ডা রশিদে।
কিন্তু আশ্চর্যের বিষয়, তার কাঁধে 5টা লম্বা আঙুলের দাগ, যেন কেউ শক্ত করে ধরেছিল। রশিদ বেঁচে ছিল, কিন্তু সেই রাতের পর আর কখনো স্বাভাবিক হয়নি। সে মাঝে মাঝে মাঝরাতে চিৎকার করে উঠত, ওরা ডাকছে বট গাছ থেকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, কয়েকদিন পর দেখা গেল বট গাছটা আবার ঠিকঠাক দাঁড়িয়ে আছে, ভাঙার কোনো চিহ্ন নেই। কিন্তু গ্রামের মানুষ এখন বলে, কখনো যদি গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাও, দূরে নীলচে অন্ধকারের মধ্যে একটা হারিকেনের আলো দেখা যায়। তার আশেপাশে কেউ কখনোই যাবে না। তো তারপরে ঘটে গেল আরও একটি আশ্চর্যজনক বিষয়। রশিদ যেদিন জ্ঞান ফেরে রশিদের, সেদিন থেকেই সে চুপচাপ হয়ে যায়, কারোর সাথে ঠিক মতো কথা বলে না, সারাদিন এক কোণে বসে থাকে অবুঝ শিশুর মতো। কিন্তু রাত হলেই শুরু হয় আসল ঘটনা। প্রথম রাত তার মা শুনল রশিদের ঘরের ভেতর কারোর সাথে রশিদ কথা বলছে, কিন্তু ঘরে তো আর কেউ নেই। মা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে রশিদ দেয়ালের দিকে তাকিয়ে বসে আছে আর ফিস ফিস করে বলছে, না, আমি কাউকে বলিনি, আমি আর যাব না। হঠাৎ সে হাসতে শুরু করলো। ওই হাসি রশিদের না, গভীর, ভারী, যেন একাধিক গলার আওয়াজ একসাথে। গ্রামের কয়েকজন দেখল গভীর রাতে রশিদ একা একা বাড়ি থেকে বের হচ্ছে, হাতে সেই ভাঙা হারিকেন। কিন্তু হারিকেন তো ভাঙা ছিল, তবু ওটার ভেতর নীলচে আগুন জ্বলছে। সে সোজা বটগাছের দিকে হাঁটতে লাগলো। গ্রামের 2 জন সাহস করে দূর থেকে অনুসরণ করলো, কিন্তু তারা যখন বটগাছের কাছে পৌঁছালো, দেখলো রশিদ নেই। ফাঁকা রাস্তা, শুধু গাছের নিচে মাটিতে গোল করে পুড়ে যাওয়া দাগ, আর মাঝখানে রশিদের পায়ের চটি। পরের দিন সকালে রশিদকে আবার পাওয়া গেল। এইবার সে গাছের নিচে বসেছিল, চোখ খোলা, কিন্তু চোখের সাদা অংশ পুরোই নীল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে গ্রামের লোকদের দিকে তাকালো এবং তার ঠোঁট নড়ল, কিন্তু গলা দিয়ে কিছু অন্য কোনো কণ্ঠস্বর বের হলো, একজনকে আমরা নিয়েছি, এবার তোমাদের একজন। হঠাৎ চারিদিকে তীব্র ঠান্ডা বাতাস বইতে লাগলো। বটগাছের ডালগুলো নিজে নিজে নড়ছিল। গ্রামের এক বৃদ্ধ মোল্লা সাহেব দৌড়ে এসে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ রশিদ মাটিতে পড়ে গেল, শরীর কাঁপতে লাগলো ভয়ঙ্করভাবে। তারপর চারিদিকে নিস্তব্ধতা। কিন্তু এখানেই শেষ না। সেই ঘটনার 3 দিন পর গ্রামের এক কিশোরও নিখোঁজ হয়ে যায়। শেষবার তাকেই দেখা গিয়েছিল রাতে বটগাছের দিকে হাঁটতে, আর দূরে নীলচে আলো জ্বলছিল। এখনো নাকি মাঝরাতে ওই রাস্তায় গেলে দেখা যায় ভাঙা বটগাছের ছায়া, নীলচে অন্ধকার, আর কয়েকটা অবয়ব দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে একজনের হাতে হারিকেন, তার চোখ দুটো নীল, আর সে অপেক্ষা করে, কারণ ওদের নিয়ম একটাই, যে একবার ওদের দেখে সে কখনো পুরোপুরি মুক্ত হয় না। এই ছিল ঘটনা। ঘটনাটি পাঠিয়েছিল নওগাঁর আত্রাই থেকে এক ভাইয়া। তার ঘটনাটি পড়ালাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, আজকের যে ঘটনাগুলো আপনারা শুনলেন, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম সকল ঘটনা নিয়ে আপনাদের সামনে প্রতিদিন রাত 10টায় হাজির হই। আপনারা যারা এরকম আসল ভাইয়ার কণ্ঠে ঘটনা ভালো লাগে
ডক্টর আলিফ ভাইয়ের কণ্ঠে ঘটনা ভালো লাগে, আফরান ভাইয়ের কণ্ঠে ঘটনা ভালো লাগে, আপনারা একটু কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তীতে আবারও একটা ঘটনা নিয়ে আসবো, আপনারা যদি পছন্দ করেন এই ঘটনাটি। তো সর্বোপরি আমার কথা থাকবে যে আপনারা যদি এরকম ঘটনা পছন্দ করেন, আমরা প্রতিনিয়ত আসবো, কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে আপনারা কার কণ্ঠে ঘটনাটা শুনতে যাচ্ছেন। আমরা প্রতিনিয়ত ঘটনা নিয়ে আসি এবং আপনাদের ভালো লাগানোর জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে, আপনাদের একটা ভয়ঙ্কর থমথমে পরিবেশের মধ্যে পাঠানোর জন্য আমরা প্রতিনিয়ত বাছাই করে সকল ঘটনাগুলোকে স্পেশাল ঘটনা আকারে আপনার সামনে তুলে ধরছি। এবং আমরা কিন্তু কিছু কিছু ইমেইলও কালেক্ট করে সেই ইমেইলগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের কাছে কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ভাবে কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবারও নতুন কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।